আসসালামু আলাইকুম, মির তৌফিক হোসেন স্বাগত জানাচ্ছি এনটিভির সকালের খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন। দখলদারিত্ব না থাকায় বদলে গেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চিরচেনা চিত্র। এখন আর জোর করে কাউকে রাজনৈতিক কর্মসূচিতে নেওয়া হয় না। বিলুপ্ত হয়েছে গণরুম, নেই গেস্ট রুমে শিক্ষার্থীদের নির্যাতনের ভয়াবহ সংস্কৃতি। যে কোনো মূল্যে এমন পরিবেশ অক্ষুণ্ণ রাখার প্রত্যয় শিক্ষার্থী এবং ছাত্রনেতাদের। এই নিয়ে থাকছে একটি রিপোর্ট, এবার পুরো খবর। সংস্কারের কাজ প্রায় শেষ জানিয়ে আগামী 31 ডিসেম্বরের মধ্যে প্রধান উপদেষ্টার কাছে প্রস্তাবিত নীতিমালা জমা দেওয়া হবে বলে জানালেন পুলিশ সংস্কার কমিশন প্রধান সফররাজ হোসেন। বৃহস্পতিবার আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট সম্মেলন কক্ষে কমিশনের সঙ্গে বিশেষজ্ঞ দলের মত বিনিময় সভায় তিনি কথা বলেন। জনগণের উপর প্রাণঘাতী অস্ত্র ব্যবহার না করার সুপারিশ করা হবে বলেও জানান তিনি। এ সময় আলোচকরা পুলিশ কমিশন গঠনে রাজনৈতিক দলের কাউকে না রাখার পরামর্শ দেন। বর্তমানে জনগণের সাথে পুলিশের যে অনাস্থা রয়েছে তা দূর করার পদক্ষেপ নেওয়া জরুরি বলে মত দিয়েছেন বিশেষজ্ঞরা। আমাদের ড্রাফট ডেট আমরা এডিট করছি, ফাইনাল করছি। কিছু রিকমেন্ডেশন লিখে আমাদের মেয়াদ হলো 31 ডিসেম্বর এবং আমরা রিপোর্টে রেডি। আশা করছি যে আমাদের সুপারিশ সমূহ 31 ডিসেম্বর আমরা জমা দেব। ভবিষ্যতে পাবলিকের সঙ্গে যদি কোনো মবকে যদি ফেস করতে হয়, পুলিশকে প্রাণঘাতী অস্ত্র ব্যবহার না করে বা যত কম সংখ্যক লোক আহত হয় এই ধরনের যদি করতে হয়, তাহলে আমাদেরকে একটা আন্তর্জাতিক চেষ্টা করতে হবে আমাদের পুলিশকে সেইভাবে প্রশিক্ষণ এবং অস্ত্র দেওয়ার জন্য। সাবেক প্রধানমন্ত্রী ফ্যাসিস্ট হাসিনাকে ভারত সরকার বিদ্বেষমূলক বক্তব্য প্রচারে বাধা দিবে এবং বন্দি বিনিময় চুক্তি অনুযায়ী ফেরত পাঠাবে বলে আশাবাদ জানিয়েছেন স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া। আর শেখ হাসিনাকে আশ্রয় দেওয়ায় মানুষের মনে ক্ষোভ থাকতে পারে, তবে দুই দেশের সম্পর্কের বেগ কেটে যাবে বলেও জানিয়েছেন পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। বৃহস্পতিবার সন্ধ্যায় সচিবালয়ে এক অনুষ্ঠান শেষে প্রশ্নের জবাবে তারা এসব কথা বলেন। রিপোর্ট করছেন রকুরউদ্দিন। রাজধানীর বায়ু দূষণের ভয়াবহতা নিয়ে নতুন করে বলার কিছু নেই। শীতের আগমনের সাথে সাথে ক্ষতিকর প্রভাবের মাত্রা আশঙ্কাজনকভাবে বেড়েছে। এমনকি প্রয়োজন ছাড়া বাসার বাইরে না যেতে পরিবেশ মন্ত্রণালয়ের পক্ষ থেকে অ্যালার্টও জারি করা হয়েছে। এমন অবস্থায় বৃহস্পতিবার বিকেলে সচিবালয়ে আসন্ন শুষ্ক মৌসুমে ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার পরিবেশ দূষণ রোধে করণীয় নির্ধারণে অনুষ্ঠিত হয় আন্তঃমন্ত্রণালয় সভা। সিদ্ধান্ত হয় একটি উচ্চ পর্যায়ের টাস্কফোর্স গঠনের। আগামী বর্ষার মৌসুম আসা পর্যন্ত একটা টাস্কফোর্স বা একটা কমিটি করে এই বায়ু দূষণের বিষয়টাকে অ্যাড্রেস করতে হবে। একটা উচ্চ পর্যায়ের কমিটি আমরা ভাবতেছি, তো লোকাল গভর্নমেন্টের সচিব এটা হেড করলে ভালো হয়। অ্যালার্ট সিস্টেমটাকে আমাদের বিবেচনায় নিতে হবে, মাস্ক করতে হবে। আরেকটা কথা একটু বলি, সকলের হয়তো সামর্থ্য হবে না, কিন্তু যাদের পক্ষে সম্ভব একটু এয়ার পিউরিফায়ারটা বাসায় রাখার চেষ্টা করবেন। এ সময় সাংবাদিকদের প্রশ্ন ছিল, ভারতীয় পররাষ্ট্র সচিবের সফরের পর দুই দেশের সম্পর্কের শীতলতা কাটলো কতটা? যার বিচারের দাবি ওঠে তাকে অন্য একটা দেশ আশ্রয় দেয়, তখন সেটা নিয়ে যে দেশ বিচারের দাবি করছে, যে দেশের মানুষ বিচারের দাবি করছে, সে দেশের মানুষের মনে ক্ষোভ হওয়া কোনোই অস্বাভাবিক বিষয় না। তারা সেই সংক্ষোভের বিষয়ে তাদের মতামত জানাতেই পারে। সেজন্যই যে দুই দেশের মধ্যে সম্পর্কের কালো মেঘ কাটবে না তা না, ক্ষোভ প্রকাশের মাধ্যমেও কিন্তু আলোচনার একটা ক্ষেত্র তৈরি হয়। হ্যাঁ, এবং ভারতের সাথে তাদের যে পররাষ্ট্র সচিব এসেছিলেন, সেখানে সম্পর্কটা পুনর্মূল্যায়নের এবং নতুন করে যাত্রা শুরুর একটা প্রক্রিয়া শুরু হয়েছে। আর ভারতে থেকে সাবেক প্রধানমন্ত্রীর বক্তব্য দেয়াকে ভারত সরকার বাধা দেবে বলেও আশাবাদ জানান স্থানীয় সরকার উপদেষ্টা। বাংলাদেশের পক্ষ থেকে এটা বলা হয়েছে যে একজন গণহত্যাকারী ফ্যাসিস্ট, যার আসলে এই মুহূর্তে বিচার হওয়ার কথা, যার এখন কারান্তরীণ থাকার কথা, তিনি ভারতে অবস্থান করছেন এবং সেখান থেকে বিভিন্ন কর্মসূচি, বিভিন্ন বক্তব্য, বিদ্বেষমূলক বক্তব্য তিনি দিয়ে যাচ্ছেন। এই বিষয়টাকে বাংলাদেশের পক্ষ থেকে ভারতের পররাষ্ট্র সচিবকে বলা হয়েছে এবং তিনি সেটা ভারতে উত্থাপন করেছেন। আমরা আশা করি যে ধরনের কোনো বিদ্বেষমূলক বক্তব্য প্রচারে ভারত তাকে বাধা দেবে এবং যথাসময়ে বাংলাদেশের সাথে ভারতের যে বন্দি বিনিময় ট্রিটি আছে, সেই ট্রিটি অনুযায়ী তাকে বাংলাদেশে ফেরত দেওয়া হবে।
ভারত সহ আন্তর্জাতিক কিছু গণমাধ্যমে বাংলাদেশ নিয়ে অপপ্রচারের বিষয় স্পষ্ট হয়েছে উল্লেখ করে তা বন্ধে প্রধান উপদেষ্টা সহ সরকারের পক্ষ থেকে ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানান সজীব ভুঁইয়া। রোকন উদ্দিন, এনটিভি নিউজ, ঢাকা। রাজনৈতিক দলগুলো অন্তর্বর্তী সরকারকে ব্যর্থ করার চেষ্টা করছে এ ধরনের বক্তব্য সম্পূর্ণ রাজনীতি বিরোধী বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, রাজনৈতিক দলগুলো সবসময় অন্তর্বর্তীকালীন সরকারকে সমর্থন করেছে, এর কারণ দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করা। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মামলা প্রক্রিয়া শেষ হলে দেশে ফিরে আসবেন বলেও জানিয়েছেন মির্জা ফখরুল। বিস্তারিত ইফতেখার রেজার রিপোর্টে। 12 দিনের সফর শেষে লন্ডন থেকে দেশে ফিরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে গণমাধ্যমের মুখোমুখি হয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল বলেন, ভারতের সাথে চলমান ইস্যুগুলো আলোচনার মাধ্যমে সুরাহা হবে। আর রাজনৈতিক দলগুলো সরকারকে সমর্থন করছে কারণ অন্তর্বর্তীকালীন সরকারের কাছে প্রত্যাশা তারা গণতন্ত্র প্রতিষ্ঠা করবে। আমি জানি না কোন প্রেক্ষিতে বলেছেন, কি বলেছেন তা জানি না, কিন্তু ওনার এই বক্তব্য এটা রাজনীতি বিরোধী বক্তব্য এবং আমি আশা করি না যে তারা এই ধরনের বক্তব্য রাখবেন। রাজনৈতিক দলগুলো সবসময়ই এই অন্তর্বর্তীকালীন সরকারকে সমর্থন করেছে। প্রশ্নের জবাবে মির্জা ফখরুল বলেন, যে বিজয় অর্জিত হয়েছে তা ধরে রাখতে নেতাকর্মীদের ধৈর্য ধরার আহ্বান জানিয়েছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আর শীঘ্রই তিনি দেশে ফিরবেন বলেও জানান বিএনপি মহাসচিব। গণতন্ত্রকে প্রতিষ্ঠা করতে এবং গণতন্ত্রের যেটা প্রথম পদক্ষেপ ফটক, সেই ফটকে যে নির্বাচনের জন্য সরকারকে প্রস্তুতি নিতে হবে। ওনার যখন সুযোগ হবে, অর্থাৎ আপনার মামলা মোকদ্দমাগুলো শেষ হয়ে চলে আসবে। এদিকে জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য মেজর অবসরপ্রাপ্ত হাফিজ উদ্দিন আহমেদ বলেছেন, যে স্বপ্ন নিয়ে মুক্তিযুদ্ধ হয়েছিল আওয়ামী লীগের দুঃশাসনের কারণে, সেই স্বপ্ন হাওয়ায় মিলিয়ে গিয়েছে। যেই সমৃদ্ধি অর্জনের জন্য 71-এ জীবন বাজি রেখে যুদ্ধ করেছি, সেই সমৃদ্ধি আমরা দেখতে না পাবো এবং যতদিন পর্যন্ত আমাদের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রতি সকল ভ্রুকুটি নিশ্চিহ্ন না হবে, ততদিন পর্যন্ত মুক্তিযুদ্ধ চলবে। বাংলাদেশের জনগণ। এদিকে শহীদ বুদ্ধিজীবী দিবস ও মহান বিজয় দিবসের কর্মসূচি নির্ধারণে কেন্দ্রীয় নেতাদের সাথে যৌথ সভা করেছে বিএনপি। সভা শেষে ব্রিফিংয়ে রিজভী আহমেদ বলেন, সরকারের সমালোচনা মানে ব্যর্থ করার প্রচেষ্টা নয়। তাদের পক্ষ থেকে যদি কোনো ধরনের দ্বিধান্বিত প্রশ্নবোধক শব্দ আসে, তাহলে সেটা কিন্তু এই মুহূর্তে জাতির যে ঐক্য, সেই ঐক্যকে বিনষ্ট করে। রিজভী জানান, 16 ডিসেম্বর সবার আগে বাংলাদেশের ব্যানারে রাজধানীতে কনসার্টের আয়োজন করেছে বিএনপি। ইফতেখার রেজা, এনটিভি নিউজ, ঢাকা। দখলদারিত্ব না থাকায় বদলে গেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চিরচেনা চিত্র। গেল 4 মাসে জোর করে কাউকে রাজনৈতিক কর্মসূচিতে নেওয়া হয়নি। বিলুপ্ত হয়েছে গণরুম, নেই গেস্ট রুমে শিক্ষার্থীদের নির্যাতনের ভয়াবহ সংস্কৃতি। যে কোনো মূল্যে এমন পরিবেশ অক্ষুণ্ণ রাখার প্রত্যাশা শিক্ষার্থীদের। ইতিবাচক রাজনীতির আশ্বাস দিচ্ছেন ছাত্রনেতারা। নূর হোসেনের রিপোর্ট, ক্যামেরায় ছিলেন রাজু আহমেদ রুবেল। কোটা সংস্কারের দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই চত্বরে জুলাই গণঅভ্যুত্থানের সূত্রপাত হয়। তারপর বহু সংগ্রাম আর ত্যাগের সাক্ষী হয় গোটা পৃথিবী। হাজারো শহীদের রক্তে বিধৌত হয় এদেশের মাটি। নতুন বাংলাদেশ পায় 18 কোটি মানুষ। তবে কতটা পরিবর্তন এসেছে এই ক্যাম্পাসে? আপনি যদি এখন মধুর ক্যান্টিনে যান, আপনি খুব একটা অ্যামেজিং দৃশ্য দেখতে পারবেন। সেটা হচ্ছে, আপনি দেখতে পারবেন যে 3টা ছাত্র রাজনীতির অর্থাৎ 3টা দল 3 পাশে টেবিল নিয়ে তারা তাদের সদস্য সংগ্রহ করছে। একজন ছাত্র সে ফেসবুকের কোন পোস্টে গিয়ে রিয়াক্ট করতেছে, কোন পোস্টে গিয়ে কমেন্ট করতেছে, এগুলি অবজার্ভ করা হতো। এগুলো অবজার্ভ করে ফাইন্ড আউট করা হতো যে আসলে এই ছাত্রটা সে কোন মতাদর্শ লালন করে। একই সঙ্গে শিক্ষার্থীরা বলছেন, দীর্ঘদিন ক্ষমতাসীন ছাত্র সংগঠনের দখলদারিতে থাকা হলগুলো এখন অনেকটাই দখলমুক্ত, চলছে প্রশাসনের নিয়মে। একটা শিক্ষার্থী যখন হলে উঠতো, তাকে নিয়মিত গেস্ট রুম করতে হতো, প্রোগ্রাম করতে হতো, এমনকি হল গেটে তাকে ভয় নিয়ে চলতে হতো যে কোন ভাই কোন দিক থেকে দেখে ফেলে। তবে ক্যান্টিনে খাবারের মানসহ বেশ কিছু ইস্যুতে এখনও অসন্তোষ আছে শিক্ষার্থীদের মাঝে, যে কারণে বিশ্ববিদ্যালয়ের ছাত্র রাজনীতির আমূল সংস্কার চান সাধারণ ছাত্রছাত্রী সহ ছাত্র সংগঠনের নেতাকর্মীরাও। ছাত্রলীগের গত 15.5 বছরের দখলদারিত্ব এবং একই সাথে একটি নেতিবাচক রাজনীতিকে বিলুপ্ত করে 21 শতক উপযোগী একটি মেধাভিত্তিক ছাত্র রাজনীতি বিনির্মাণ করার জন্য এবং সেখানে সাধারণ শিক্ষার্থীদের স্বার্থকে
প্রাধান্য দিয়ে কাজ করতে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল বদ্ধপরিকর। যদি হচ্ছে ক্যাম্পাসে ছাত্র সংগঠনগুলো ফাংশন করতে হয় এবং আসলেই তাদের দীর্ঘমেয়াদে নিজেদের কথা ভাবতে হয়, ছাত্রদের কাছে নিজেদের গ্রহণযোগ্য করে তুলতে হয়, তাহলে আসলে ক্যাম্পাসের সমস্যাগুলো নিয়ে তাদের কাজ করতে হবে। শুধু দখলদারিত্ব নয়, সব অনিয়ম এবং সন্ত্রাসমুক্ত নিরাপদ ক্যাম্পাস গড়ে তুলতে শিক্ষার্থীদের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করছেন ছাত্র সংগঠনগুলোর নেতারা। 15 বছরে একটা বড় প্রজন্ম তৈরি হয়ে গেছে, যে প্রজন্ম কোনো সময়ই ছাত্র রাজনীতির ভালো দিকটা দেখেনি। যৌক্তিক সংস্কার যেগুলো হওয়া দরকার, ছাত্র বান্ধব, এটা যদি না নিয়ে আসে তাহলে আমার মনে হয় যে ছাত্র শিবিরের মতো একটা ছাত্র সংগঠন বা 2-4টা ছাত্র সংগঠনই পুরো ছাত্র জনতার ভিতরের ভয়টাকে দূর করতে খুব একটা পারবে বলে আমার মনে হয় না। সৌহার্দ্য, সহনশীলতা সহ ভিন্নমত গ্রহণ করার মানসিকতা নিয়ে সুস্থ ধারার রাজনৈতিক চর্চার মধ্য দিয়ে শিক্ষার সুষ্ঠু পরিবেশ তৈরি হবে, এমন প্রত্যাশা শিক্ষার্থীদের। নূর হোসেন, এনটিভি নিউজ, ঢাকা। এসএসসি এবং সমমানের পরীক্ষা রুটিন প্রকাশ করা হয়েছে। 2025 সালের এসএসসি এবং সমমানের পরীক্ষা শুরু হবে আগামী বছরের 10 এপ্রিল থেকে। বাংলা প্রথম পত্র পরীক্ষার মাধ্যমে এসএসসি পরীক্ষা শুরু হবে। লিখিত পরীক্ষা শেষ হবে একই বছরের 8 মে। এরপর শুরু হবে ব্যবহারিক পরীক্ষা। বৃহস্পতিবার আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটি এসএসসি পরীক্ষার এই রুটিন প্রকাশ করে। পরীক্ষার্থীরা কেন্দ্রের সাধারণ সায়েন্টিফিক ক্যালকুলেটর ব্যবহার করতে পারবে। কেন্দ্র সচিব ছাড়া পরীক্ষা কেন্দ্রে অন্য কেউ মোবাইল ফোন ব্যবহার করতে পারবেন না। অবৈধ সম্পদ অর্জন এবং দুর্নীতির অভিযোগে সাবেক স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক, সাবেক প্রতিমন্ত্রী মির্জা আজম, সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক এবং তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে 6টি মামলা করেছে দুদক। দুদকের মহাপরিচালক মোহাম্মদ আক্তার হোসেন এসব তথ্য জানিয়েছেন। বৃহস্পতিবার বিকেলে রাজধানী দুর্নীতি দমন কমিশন দুদক ভবনে এক প্রেস ব্রিফিংয়ে একথা জানান তিনি। দুদকের নতুন চেয়ারম্যান নিয়োগ হওয়ার পর এটি তার প্রথম প্রেস ব্রিফিং। দুদকের প্রাথমিক তদন্তে ক্ষমতার অপব্যবহার সহ বিদেশে অর্থ পাচারের তথ্য পাওয়া গিয়েছে তার বিরুদ্ধে। এছাড়া আরও 5 সাবেক সংসদ সদস্যের বিরুদ্ধে বিদেশ যাত্রা নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। পরবর্তী অনুসন্ধানে তাদের বিরুদ্ধে আর কোনো অভিযোগ সহ অর্থ পাচারের অভিযোগ পাওয়া গেলে তা সংযুক্ত করা হবে বলে জানান দুদক মহাপরিচালক। জাহিদ মালেক সাবেক স্বাস্থ্যমন্ত্রী হিসাবে দায়িত্ব পালনকালে ক্ষমতার অপব্যবহার পূর্বক অসাধু উপায়ে অর্জিত 61,42,56,426 টাকার সম্পদ অর্জন এবং ভোগ দখলে রাখার অভিযোগ সহ দুর্নীতি প্রতিরোধ আইন 1947-এর 5-2 ধারায় মামলা রুজুর সিদ্ধান্ত গৃহীত হয়েছে। নগদ নিবেদিত অর্থনীতির খবর। টানা দরপতন চলছে দেশের শেয়ার বাজারে। সপ্তাহের শেষ কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জ ডিএসইতে লেনদেন হয়েছে বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার এবং ইউনিটের দাম কমে। ডিএসইতে বৃহস্পতিবার লেনদেন হওয়া 198টি কোম্পানির দাম কমেছে, বেড়েছে 105টির, আর অপরিবর্তিত ছিল 91টির। এর প্রভাবে কমেছে সবকয়টি মূল্য সূচকও। ডিএসই এক্স 19 পয়েন্ট কমে 5,105 পয়েন্টে দাঁড়িয়েছে। সব মিলিয়ে চলতি সপ্তাহের 5 কার্যদিবসেই শেয়ার বাজারের দর পতন হলো। তবে বৃহস্পতিবার ডিএসইতে মোট লেনদেনের পরিমাণ কিছুটা বেড়েছে। অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও বৃহস্পতিবার বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার এবং ইউনিটের দাম কমেছে। সমুদ্র সৈকতের পর এবার ঢাকায় প্রদর্শিত হলো চ্যাম্পিয়ন্স ট্রফি। রাজধানীর একটি শপিং কমপ্লেক্সে বৃহস্পতিবার দুপুর 11টা থেকে রাত 8টা পর্যন্ত ছবি তোলার সুযোগ পেয়েছেন দর্শনার্থীরা। আরও জানাচ্ছেন মমিনুর রিপন। বিশ্বকাপের নকআউট পর্বের আদলে চ্যাম্পিয়ন্স ট্রফি শুরুটা হয়েছিল বাংলাদেশেই। 1998 সালে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে বসেছিল প্রতিযোগিতার প্রথম আসর। বিশ্ব ভ্রমণের অংশ হিসেবে 4 দিনের জন্য বাংলাদেশে এসেছে ট্রফিটি। এসেছিলাম শপিং করার জন্য, তো হুট করে দেখে এখানে চ্যাম্পিয়ন্স ট্রফি শো করছে, তো ভাবলাম আগে এখান থেকে ঘুরে যাই, দেন শপিং। আমি হঠাৎ করে এসে দেখি যে এখানে ট্রফি ট্যুর হইতেছে, তারপর এসে ছবি উঠালাম, অনেক ভালো লাগতেছে। অবশ্যই ভালো লাগতেছে, কারণ আগে কখনো দেখিনি, এই ফার্স্ট, এর জন্য খুবই ভালো লাগতেছে। ট্রফির সাথে ছবি তুলতে পেরে আনন্দিত উৎসাহীরা। তবে শুধু বিশ্ব ভ্রমণে নয়, চ্যাম্পিয়নের মুকুট হয়ে বাংলাদেশে আসুক এই ট্রফি, এমনটাই প্রত্যাশা তাদের। অবশ্যই হাই এক্সপেকটেশন আছে, তো ওরা যদিও রাখে না, তবু আশা করি যে ভালো খেলবে। এতে আমরা যারা রেগুলার ক্রিকেট দেখি আমরা জানি আসলে যে বাংলাদেশ কত দূর যাবে, তাও ওই যে বাঙালিদের আমাদের আশা। একবার না একবার আমরা একটা ট্রফি আমাদের দেশেও আনি,
তো এবারও অবশ্যই আমাদের এক্সপেকটেশন অনেক বেশি আছে। আমাদের প্রত্যাশা সবসময় জয়ের থাকে, কিন্তু মাঝে মাঝে যে হেরে যায় খুবই কষ্ট লাগে। শুক্রবার মিরপুর স্টেডিয়ামে যাবে এই ট্রফিটি। এই প্রদর্শনী জাতীয় পুরুষ নারী দলের বর্তমান ও সাবেক ক্রিকেটার, সংগঠক ও গণমাধ্যমের জন্য রাখা হবে। মমিনুর রিপন, এনটিভি নিউজ, ঢাকা। এই ছিল সকালের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান এবং খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব এবং ভেরিফাইড ফেসবুক পেজ। ধন্যবাদ সবাইকে।